ওইখানটা এবার আসি যে তারা কি সেটা করছে? তারা তো এখনো দল ভ্রূণেই রয়ে গেছে, তাদের তো কোনো বিকাশই ঘটে নাই। ওদের তো মানে ওই রাজধানীতে কতিপয় ছাত্র কি নেতাও বলবো না, সমন্বয়ক, কারণ তাদের আসলে এই ছেলেগুলো অবদান অসীম, কিন্তু তাদের সংগঠন তো দুর্বল, এবং যে দল তারা গঠন করেছে এখনো তো পেরিফেরাল প্রত্যন্ত অঞ্চলে তো তাদের কোনো শাখার দিকেও নজর নাই, ওদিকে গড়িয়ে তুলতে পারেনি। ইট টেক্স টাইম। এবং যদি বিএনপির জন্য এটা ইতিবাচক কথা হবে, এবং ছাত্রদের জন্য আমি মনে করি এই কথাটা মনে রাখার বিষয়, সেটি হচ্ছে যে বিএনপি কিন্তু জিয়াউর রহমানের দ্বারা প্রতিষ্ঠিত হলেও বিএনপি সত্যিকারের গণতান্ত্রিক দলের মর্যাদা পেয়েছে খালেদার আমলে এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে, জনভিত্তি পেয়েছে। আদারওয়াইজ বিএনপিকে বলা হতো বিএনপি মানে বেসিক্যালি নট এ পার্টি, বিএনপি। আচ্ছা, কিন্তু খালেদা যে নো প্রমাণ করেছে নো, এটা কিংস পার্টি না, জনগণের পার্টি, বাংলাদেশ নাই পার্টি, বাংলাদেশ নো পার্টি। তো এইটাও এখন যে দলই যারাই গঠন করুক, ইটস এ ম্যাটার অফ টাইম অ্যান্ড এক্সপিরিয়েন্স, তাদেরকে বিকাশ হতে হবে, তারপরে তারা করতে পারবে। প্রফেসর কলিমুল্লাহ, দেখুন, প্রফেসর মাহবুব যে বিশ্লেষণটা উপনীত হলেন, তাদের বিকশিত হতে হবে। আর বিকশিত হওয়ার জন্যই কিন্তু নির্বাচন পিছিয়ে যাবে, কারণ তারা এখন টডলার, বা তার ভাষায় এমব্রায়োনিক স্টেজে। এটা কিন্তু আমি বলি না, বলবো না যে এটা কিন্তু সন্দেহের একটা কারণ, মানে বিষয়টাকে আপনি সেই দিকে নিয়ে যেতে পারেন না, এটা হওয়া উচিত নয়। উচিত নয়, কিন্তু পৃথিবীতে প্রচুর কাজ হয়েছে যেটা অনুচিত, পৃথিবীর ইতিহাস তাই বলে। এখন আপনার এই যে তাদের বিকশিত হওয়ার জন্যে যে স্পেসটা দরকার, সেইটা জাতি অ্যাফোর্ড করতে পারে কিনা দিতে এই মুহূর্তে। দেখুন, আমি আবার একটা কথা আমি ইন্টারজেক্ট করতে বাধ্য হচ্ছি, যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন একটি দল গড়ে ওঠে, তখন কিন্তু রাজনৈতিক দলে অনেক চরিত্র সেখানে থাকে না, হারিয়ে ফেলে। রাজনৈতিক দল এই যে মাঠে পোর খাওয়া যে জীবন, ছাত্ররা তো আন্দোলন করেছে, জীবন দিয়েই করেছে, সেই হিসেবে তাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি, কিন্তু রাজনৈতিক দল গঠন করার পরে তাদেরকে কিন্তু টেস্টের মধ্যে দিয়ে আসতেই হবে। সেই পর্যায়ে ছাড়া শুধু কেউ এটা কোনো একটা বাংলায় কথা আছে, বিশাল সম্পদের মালিক জমিদার বাবা, কেমন শিল্পপতি বাবা, বিশাল সম্পদ ছেলেকে দিলেন, ছেলে কিন্তু এই প্রতিষ্ঠান চালানোর কোনো তার ইয়ে নেই, সে সব শেষ করে দিতে তার সময় লাগবে না। তো কাজী এই দিকটা আমাদের খেয়াল করা দরকার, যে ইয়েস, ইট টেক্স টাইম। তো দেখুন, মানে বাস্তবতা যেটি, যেই দুজন মাননীয় উপদেষ্টার উপস্থিতি না থাকলে সব অর্থহীন বলে প্রতিভাত হয় ক্যাবিনেট, সেই রকম একটি সেইভাবে মূল্যায়িত হয়, তো সেখানে মাইন্ডসেটটা তো বোঝাই যাচ্ছে। আর আপনার এই যে টডলার থেকে পূর্ণবয়স্ক যুবক হয়ে উঠবার জন্যে যথেষ্ট সময় লাগে, বা লজিক্যাল এন্টিটি বিবেচনা করে যদি একটা ইনফারেন্স ড্র করেন, তো সেখানে ডিসেম্বর কোনো অবস্থায় তাদের জন্যে উপযুক্ত পরিসর অনেকেই হয়তো ভাববেন না, র্যাঙ্ক অ্যান্ড ফাইল। আর ফ্যাকশনালিজম ইজ এ রিয়ালিটি। তাদের এই যে নতুন ফরমেশন, এখানেও কিন্তু নানান ফ্যাকশনালিজম উকিঝুঁকি মারছে। আমি নিজে সম্প্রতি কুমিল্লায় একটি সভায় আমন্ত্রিত হতে গিয়েছিলাম, এবং দেখলাম যে সেখানে একটা মারামারি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে নতুন দলই। তো ফলে এটা আর এমন বক্তব্য হাজির করা হয়েছে, আমাদের স্বয়ং হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে আপনার প্রকাশ্যে, এবং সবগুলো ইলেকট্রনিক মিডিয়ার বুম ছিল সামনে, তিনি বলেছেন যে বর্তমানে বিএনপি চলে আওয়ামী লীগের টাকায়। এবং ওটা এমন প্রতিক্রিয়া তৈরি করেছে, বিএনপির নেতৃবৃন্দ যারা কুমিল্লায় বসবাস করেন তারা রীতিমতো প্রেস কনফারেন্স করে তাকে রীতিমতো এনকারেজ করেছেন তিনি যাতে এই বক্তব্য উইথড্র করেন। আমার জানা মতে সেটি তিনি করেছেন বলে আমি মনে করি না। এখন হাসনাত আবদুল্লাহর রুটস কিন্তু বৃহত্তর কুমিল্লায়, সজীব ভূঁইয়া তিনিও ওই বেল্টের মানুষ। তো ফলে
স্থানীয়ভাবে বড় স্টেক হোল্ডার তারা যদি এই রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করেন আর পায়ের গোড়ায় যদি মাটি কম্পমান থাকে তাহলে কনসলিডেশনটা সার্জিস আলম সহজ হবে। কন্টেম্পট অফ কোর্টের ডেফিনেটলি ইয়ে পাঠানো হয়েছে। জি, তো এই যে অবস্থাটা সেটি আসলে খুব একটা ভালো ভবিষ্যৎ এর ইঙ্গিত বহন করে না। তো মানে বিষয়টা হচ্ছে আপনার এই যে টডলার থেকে যুবক হয়ে ওঠার যে পথটা সেটা কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ, এবং আপনাকে ওই বিবেচনা সবসময় মাথায় রাখতে হবে যে কখন আপনার ব্যাক গিয়ারে যেতে হবে। না, এখন তাহলে আসলে কি হচ্ছে, মানে দেশ সরকার কে চালাচ্ছে, দেশ কে চালাচ্ছে, এই প্রশ্ন তো মানুষের মধ্যে যে আসতে শুরু কথাটি করেছে। চাউর বাজারে সেটি হচ্ছে অদৃশ্য একটি শক্তি সরকার চালাচ্ছে এবং যারা অফিসিয়ালি কোথাও নাই। দায়িত্বে নেই। দায় কিন্তু নিতে হবে প্রফেসর ইউনূসকে, মাইন্ডেড। তো উনি কি ইতিহাস কিন্তু তাকে ক্ষমা করবে না, বুঝতে পারছেন না? ইতিহাস কোনো অবস্থায় তাকে ক্ষমা করবে না তুই যদি ব্যর্থ হন। বাট উনি কি এবং এটা শুরুতেই তিনি বলে নিয়েছেন যদি আমরা অসফল হই, ব্যর্থ হই, তাহলে আমি আমার কাজে ফিরে যাব। যে কোনো সময় কিন্তু তিনি উনি এটা কি বুঝতে পারছেন? বুঝেছেন বলেই তো তিনি এই গোসাটা করেছেন, এই অভিমানটা করেছেন, সেটা ব্যক্ত করেছেন। আই স্যালুট হিম এই বক্তব্য হাজির করার জন্য, যেটি আমাদের নবগঠিত দলের আহ্বায়ক তিনি তার সঙ্গে কথা বলে জানান দিয়েছেন যে প্রফেসর ইউনূস নারাজ, তিনি আর থাকতে চাচ্ছেন না। এই যে সেন্টিমেন্টটা, তিনি তো রক্ত মাংসের একজন মানুষ। আবার কেউ কেউ তো বলছেন যে এরা একটা এগুলো বুলেটের এক ধরনের নাটক তৈরি করে। আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি, অন্তত প্রফেসর ইউনূস এই কাজ করবেন, দ্যাটস দ্য লাস্ট থিং হি ক্যান ডু। জি, তো আমরা একটু শেষের দিকে, হোয়াট ইজ নেক্সট আসলে, মানে আপনি সামনের দিনগুলোকে কিভাবে আমি ভিজুয়ালাইজ সামনের করেন? দিনগুলোতে যাওয়ার আগে আমি বর্তমান দিনের উপরে না, আমি বলছি কি হতে পারে, কি হওয়া উচিত, সবটাই নিয়ে। জি। সামনের দিনে যাওয়ার আগে আমি বর্তমানের উপরে দুটা মন্তব্য করতে চাচ্ছি। একটি হচ্ছে যে প্রফেসর ইউনূস যে একটু হতাশ, ক্ষুব্ধ হয়ে যে রিজাইন করতে চাচ্ছেন এইটা জানিয়ে দিয়েছিলেন, এটা শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার বিষয় নয়, তিনি কিন্তু ক্লিয়ার করেছেন। আপনি দেখুন না মাঠের অবস্থা, এইভাবে কি একটা দেশ চলতে পারে? যে সবাই যে দাবি আদায়ের জন্য যেইভাবে গিয়ে যমুনার উপরে সারা ঢাকা শহর অচল করে রাখা হচ্ছে, এটা কি পুলিশ দিয়ে সব দূর করে দেওয়া যাবে? এটা কি সম্ভব? নো। এইখানে কিন্তু স্টেক হোল্ডারদের রোল আছে, দে হ্যাভ টু কাম টু অ্যান এগ্রিমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এবং এই জিনিসগুলি কিন্তু এখন আমি মনে করি আজকে এই মুহূর্তে হয়তো একটা দলের সাথে বসছেন তিনি প্রফেসর ইউনূস, এবং সন্ধ্যা 7টার পরে আরেকটা দলের সাথে তিনি বসছেন। আমার ধারণা এই বিষয়গুলো আলোচনায় আসবে, নাহলে তো মানে কী বলা হয়, বেজলেস বা এমটি প্রমিস দিলেই যে এটা হয়ে যাবে ব্যাপারটা তা নয়। তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন, ইফ দে আর লিভিং বাই দ্যাট, এটা প্রমাণ করতে হবে, নাহলে তো প্রফেসর ইউনূস চালাতে পারবেন না, এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে না। তবে আমি এটাও মনে করি এই অবস্থা আসার জন্য শুধুমাত্র যারা দাবি দেওয়া করে বা রাজনৈতিক দলগুলো তারাই দায়ী তা নয়, স্বয়ং প্রফেসর ইউনূসের যে ক্যাবিনেট আছে, উপদেষ্টা পরিষদ, তারা উল্লেখযোগ্যভাবে দায়ী। কারণ এই রকম, সরি টু ইউজ দ্য ওয়ার্ড, ইফ আই সাউন্ড ভেরি আনকার্টিয়াস, বিকজ এখনকার দিনে আমাদের রাজনীতিবিদরাও দেখি এত অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলেন, এই কোনো দায়িত্বশীলতার পরিচয় বহন করে না, মানে খুবই সেটা হচ্ছে যে যদি প্রফেসর ইউনূস সফল হতে চান, তাহলে ওনার যারা লেফটেন্যান্ট, সহযোগী, তারা আর দে ইকুইপড, আর দে ফাংশনিং, তাদের নিজস্ব ফিল্ডেই রেটিং করা দরকার যে আসলে তারা কত ভাগ সফল, কত ভাগ ব্যর্থ। আমার একটা জরিপে হওয়া উচিত, এবং তার ভিত্তিতে আপনি যদি বলেন অবস্থার পরিবর্তনের জন্য, আমি মনে করি এই জরুরিভাবেই ক্যাবিনেট রিশাফল ইজ আ মাস্ট। আমি এটা দেখে আমি খুশি হতে পারিনি যে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলতেছেন যে না আমরা আছি, মানে উনি আছেন এবং উপদেষ্টারাও আছেন। ইট উইল নট মেক দ্য নেশন রিলিভড অর হ্যাপি। আমি মনে করি তাদের এইখানে এই চেঞ্জ, রিশাফল ইজ এ মাস্ট। তবে এখন কেউ কেউ বলছেন একটা জাতীয় সরকার করা যায় কি না, বিভিন্ন দল থেকে প্রতিনিধিত্ব নিয়ে
আমি ব্যক্তিগত এটার বিরোধী, কারণ এটা ইতিবাচক দেখা গেল, এর মধ্যে নেতিবাচকতা আছে। কি ইতিবাচকতা হচ্ছে এই যে দলগুলো তখন তাদের লোক আছে, তত তারা এক ধরনের ওই যেমন ছাত্রদেরকে নিয়ে এদেরকে মনে করা হয়েছিল, ছাত্রদেরকে অংশগ্রহণ করা হলো, কিন্তু এটা হতে একটু ভুল হতে হয়েছে, এটাতে না হয় নাই গেলাম আজকের আলোচনায়। এখন রাজনৈতিক দলগুলোর হয়তো মনে হয় আমাদের 2 জন আছে, সে দল বলবে আমাদের 5 জন আছে, আমাদের 3 জন আছে, বাট দে উইল ক্রিয়েট প্রবলেম, কারণ ইউ আর গোয়িং ফর এন ইলেকশন। ইলেকশনের আগে রাজনৈতিক আনুগত্য, সমর্থন, পক্ষপাতিত্ব, দুর্বলতা এই সরকারের থাকা উচিত নয়। এবং আমি মনে করি প্রফেসর ইউনূস যদি এটাও ক্লিয়ার করতে পারেন, যেমন পার্সোনালি আই লাভ স্টুডেন্টস, উনিও তাদেরকে উনি বলছেন তার নিয়োগ করতেন, হি লাভস দ্যাম, উই অল লাভ, বাট নির্বাচন যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় তাদের কারণে ওই ওয়ান ওয়ার দি আদার, এটা এনশিওর করা প্রয়োজন, না হলে আস্থা আসবে না তো। আর শুধুমাত্র অন্যান্য ফ্যাক্টরিতে নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবে, ল্যাক অফ প্রিপারেশন, অনেক কিছু রয়েছে, সেটা অবশ্যই আলোচনার ভিত্তিতে ঠিক করতে হবে। কিন্তু এই জিনিসটা প্রফেসর ইউনূসকে আমার মনে হয় রাদার টেকনোক্রেট জাতীয় হোক, দেশে কি দক্ষ লোকের এতই অভাব? আমরা কি এমনই মরুভূমিতে বাস করি যে একেবারে মানে, আমি উইথ অল ডিউ রেসপেক্ট, দে হ্যাভ ডান এনাফ, 9 months এনাফ ইজ এনাফ। এখন তিনি আশা করি একটু যোগ্যতর লোক পারফর্ম করতে পারবেন, এই ধরনের মানুষ দিয়ে ক্যাবিনেটটা গঠন করে তার রোড ম্যাপ ঠিক করবেন, তারিখ ঘোষণা করবেন এবং সবাইকে সাথে নিয়ে সমন্বিতভাবে ইলেকশনের দিকে এগিয়ে যাবেন। আমি মনে করি দ্যাট কুড বি দ্য ওয়ে আউট। প্রফেসর রহমান যে কথা বলেছেন তার মধ্যে মেরিট আছে। হাই টাইম আপনার খোল নিচে পাল্টে ফেলা, যদি সম্মান রক্ষা করতে হয়। যে আস্থার জায়গাটায় আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে বসতে দেখেছি, সেই আস্থা যদি অটুট রাখতে হয়, অবিলম্বে এই ক্যাবিনেট ভেঙে দিয়ে আপনার ফিউশন অফ নিউ ব্লাড এটি এনশিওর করতে হবে, এবং প্রয়োজনে তাকেও পথ ছেড়ে দেওয়াটা হবে সবচাইতে বুদ্ধিমানের কাজ। এই জন্যে যে অ্যাফ্রেশ ইউ ক্যান স্টার্ট অ্যান্ড উইদিন 90 days ইউ ক্যান গেট ইট ওভার উইথ। কোনো রকমের ছায়া আছে, কোনো রকমের শঙ্কা আছে, কোনো রকমের প্রশ্ন তোলার সুযোগ আছে, এই রকমের একটা ক্যাবিনেট আর নতুন করে আমরা পরীক্ষা। কেউ মনে করছেন যে প্রফেসর ইউনূস যদি ছেড়ে দেন তাহলে একটা জাতীয় সংকট তৈরি হবে। আমি তা মনে করি না। আপনি কি মনে করেন? মানে আমি মনে করি যে আপনার পৃথিবীতে কোনো মানুষ, কোনো প্রাণী ইনডিসপেন্সিবল না, হুএভার ইট মে বি। এখন জাতির প্রয়োজনে একটা সময় প্রয়োজন ছিল প্রফেসর ইউনূসকে অ্যাপ্রোচ করার, আমরা সেটা করেছি, এবং 9 মাসে যেখানে যুদ্ধ করে একটি দেশ স্বাধীন হয়ে যেতে পারে, সেখানে একটি সরকার সফল হবে না কেন? যদি না হয়, উই ক্যান হ্যাভ এ নিউ গভর্নমেন্ট। হোয়াটস রং ইন দ্যাট? এখন প্রফেসর মাহবুব বলছেন যে দেশে কি লোক নেই, সেটা তো ক্যাবিনেটের জন্য বলছেন। তবে আমি একটু সংশোধন করতে চাই, আমি ফিল করছি প্রফেসর নাজমুল কষ্টটা, ক্ষোভটা এবং কনসার্নটাও, আমি আই শেয়ার দ্যাট, বাট আমি মনে করি এটা একটা কনসেনসাস ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেখুন, প্রফেসর ইউনূসের প্রতি আস্থা দলমত নির্বিশেষে কিন্তু বাংলাদেশে সমাজের সবাই কিন্তু এখনো পুনর্ব্যক্ত করছেন। তবে প্রফেসর কালিমুল ইজ কারেক্ট দ্যাট নো পারসন ইজ ইন্ডিসপেন্সেবল, এটি কিন্তু ব্রডার ওয়েতে, শর্ট টার্মের জন্য যেমন এটা কি শর্ট টার্ম না মিড টার্ম না লং টার্ম, আমরা তো কেউ বুঝতে পারছি না। এটা তো আমরা শর্ট টার্মের জন্য মেনে নেই, তারপরে দেখি পরিষ্কার না। শর্ট টার্মে যদি এটা আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যদি পৌঁছতে না পারি, পরে দেখা যাবে ডেফিনেটলি। তো আরেকটা প্রবণতা বাংলাদেশে, যেটা শেখ হাসিনার সময় ছিল, আগে পরেও কম বেশি ছিল, শেখ হাসিনার সময় বেশি, যে সবাইকে নিয়ে সমালোচনা করা যাবে, সবার উপরে দোষ চাপিয়ে যাবে, কেবলমাত্র সরকার প্রধানের উপরে কিছু বলা যাবে না, শেখ হাসিনাকে নিয়ে কিছু বলা যাবে না। তো আমরা কি এইরকম একটা প্রবণতার মধ্যে আছে কি না, ট্রেন্ডের মধ্যে, যে বাকি সবাই খারাপ, বাকি সবার মধ্যে সবাইকে বলির পাঠা বানানো যাবে, কিন্তু যিনি প্রধান তাকে কিছু বলা যাবে না, বেগম জিয়াকে নিয়ে কিছু বলা যাবে না, শেখ হাসিনাকে নিয়ে কিছু বলা যাবে না, তারেক রহমানকে কিছু নিয়ে বলা যাবে না, প্রফেসর ইউনূসকে নিয়ে কিছু বলা যাবে না, আর বাকি সবাই খারাপ। আচ্ছা, ইউনূসকে সমালোচনা হচ্ছে না, উনি তো মোটামুটি চামড়াটা যথেষ্ট দেখছি যে তার যে পজিশন, মোটা দেখছেন, হ্যাঁ যথেষ্ট।
আপনি বলুন যেসব আমার কথা চেয়ে প্রতিনিধিত্ব বেশি বলা, সমালোচনা কেউ এই করেন নাজমুল হাসান till today। কলিমুল্লাহ এখানে বসে যে কথা বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে তিনি বলতে পারতেন যতই তিনি না আমরা বলেছি না হলেও বলেছি all due respect, প্রফেসর কলিমুল্লাহ, আমি শুরু করেছিলাম কথা খুব- দীপুমণিকে দিয়ে তিনি সিটিং হ্যাঁ আই রিমেম্বার দ্যাট ইউ ডিড এই ঝুঁকি কিন্তু কেউ নেবে না I took that risk। কারেক্ট, কিন্তু সেটা হচ্ছে যে ওনার একটা মন্ত্রীকে যিনি নিজেও দুর্নীতির পরিবার দ্বারা আকৃষ্ট হয়ে পড়েছেন, এখন তিনি তার জায়গা মতে বসে আছেন, কিন্তু এখন হয়তো তিনি বলবেন আপনার বিরুদ্ধে, আপনি বলেন ওনার বিরুদ্ধে, সেটা অন্য আপনাদের কুমিল্লার পলিটিক্স আর কুমিল্লার জিনিস চলে আসে। না, বাট শেখ হাসিনাকে নিয়ে কেউ কথা বলে নাই, সে কথা বলা যাবে না, হয়তো ভয়েসগুলো খুব বেশি সংখ্যায় ছিল না, কিন্তু কেউ এবং কথা বলে নাই, সে কথা বলার জন্য তো তাদেরকে সাফারও করেছে প্রচুর। বলার জন্য তো তাদেরকে কত হয়রানির শিকার হতে ছিল, আপনি নিজে হয়রানির শিকার হয়েছেন। আমি সেজন্যই বলছি যে এটা কেউ বলেনি, সে কথা বলা যাবে। ইউ আর লাকি ইন দ্য সেন্স দ্যাট এত একটা রেপুটেড প্রতিষ্ঠানে থাকবার কারণে এবং আন্তর্জাতিক গণমাধ্যম এবং ইন্টেলিজেন্সিয়া পর্যন্ত আই ওয়াজ প্রেজেন্ট ইন সেভারাল প্রোগ্রামস, দে আর ভেরি সাপোর্টিভ অফ ইউর পজিশন, দ্যাট ওয়াজ এ স্ট্রেংথ ফর ইউ। কিন্তু হোয়াট অ্যাবাউট আদার্স, তাদেরকে তো আয়নাঘরে পাঠানো হয়েছে, তাদেরকে নাই করে দেওয়া হয়েছে। আপনি সাংবাদিক কাজলের দিকে তাকান, কি তার অপরাধ ছিল, কি তার অপরাধ ছিল? আপনি অনেক সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন, তো সেটাই আর কি। শেষ করে এখন আমি যেটা আমি কায়মনোবাক্যে চাইবো যে প্রফেসর ইউনূসকে সুযোগ দেওয়া উচিত একটা গ্রেসফুল এক্সিটের, একেবারে যে টল একটা জায়গায় তিনি আমাদের জাতিকে নিয়ে গেছেন এবং যেই স্ট্র্যাচার তিনি অ্যাটেইন করেছেন সেটা কোনো অবস্থায় যাতে ভেঙে খানখান না হয়ে যায়। সেই এক্সিটটা কে দেবে? আমাদের তাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি আবারও বলছি যে তাকে ব্যাক গিয়ারে যদি যেতে হয় সেই সিদ্ধান্তটা তারই যথোপযুক্ত সময়। আমি যার শেষ ভালো তার সব ভালো, এই বিষয়টি আমাদের চেয়ে প্রফেসর ইউনূস কম বুঝেন বা বুঝবেন আমি মনে করি না। তো কাজেই তিনি যা চান তাকে যদি সেই সহযোগিতাটা করা হয় তখন কিন্তু তিনি কাউকে আর ব্লেম করতে পারবেন না। কাজেই রাজনৈতিক দলগুলোর উপরেই তাই আলোচনার মাধ্যমে তারা ঠিক করে নিন যে কোন জায়গায় নিন, যে কোন জায়গায় হি ডিজার্ভস কোঅপারেশন এবং দ্য লিমিট, দ্য বাউন্ডারি, let them fix it and come to the nation and make it clear that this is the boundary, this is our terms and reference, and we expect that Professor Yunus will work accordingly and we will extend our support. If it doesn't work this way, things may go otherwise. Thank you very much. দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং প্রফেসর ডক্টর মাহবুব রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলছিলেন এবং ঐকমত্য নিয়ে আলোচনা বেশি হয়েছে এবং সেটা চাপিয়ে দেওয়ার বিষয় নয়, দুজনই একমত পোষণ করেছেন। কিছু দায় অতিথিদের একজন অন্তত রাজনৈতিক দলগুলোর উপরও দিয়েছেন। একথা ঠিক যে আমাদের রাজনৈতিক দলগুলো কেউ যেমন বলেন 53 বছরে তারা কিছুই করেনি, একথাও ঠিক নয়। আবার তারা অনেক কিছু করতে পারতেন, কিন্তু একেবারেই দলীয় স্বার্থে বা ব্যক্তির স্বার্থে তারা সেগুলোতে মনোযোগ দেননি, সেটাও অস্বীকার করবার কোনো সুযোগ নেই। কাজে তাদের উপরেও কিছু দায় বর্তায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সরকারের উপরে সকলেরই প্রত্যাশা অনেক ছিল, একটা অনেক ত্যাগ, অনেক আত্মদানের মধ্য দিয়ে জনসমর্থন নিয়ে যে সরকার যাত্রা শুরু করেছিল, কিন্তু 9 মাসের মাথায় আসলে তারা অনেকটাই প্রমাণ করেছেন যে তারা আসলে খুব একটা ফাংশন করতে পারছেন না, ডেলিভার করতে পারছেন না এবং এই মুহূর্তে তারা অনেকটা ব্যাক গিয়ারে। বলটা অনেকেই বলছেন যে বিএনপির কোর্টে, আমার আরেক অতিথি বলছিলেন, কিন্তু বিএনপির মধ্যে এই প্রবণতা আছে কিনা, তারা যদি মনে করেন যে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাকি স্বীকার করবেন, সেটা আসলে খুব একটা সেরকম সম্ভাবনা বা অন্তত তাদের দিক থেকে তারা আশা করলেও কার্যকর হবার কোনো সুযোগ নেই। কাজেই দায়িত্বটা তাদের আসলে নিতে হবে। আরেকটা বিষয়ে অনেকে আলোচনা করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে